মুভির শুরুতে আমরা একটা কবর দেখতে পাই। এটা ছিল চিয়ার কবর, যার জীবনের গল্প নিয়ে এই মুভিটি। তার কবরের পাশে আজ তার হাজবেন্ড সিংহ আর তার একমাত্র মেয়ে হানা এসেছে। সিংহ তার ওয়াইফের কবরের পাশে বসে বলছে, তোমাকে ছাড়া কেটে গেল আমাদের জীবন থেকে 1টি বছর। হানা তার বাবাকে বলে, বাবা মা এখানে অনেক একা, তাই না? হানার বাবা বলে, কি বলো, তুমি এসেছো, আমি এসেছি, তোমার মা মোটেও একা না, তোমার মা এখন তোমার দিকে তাকিয়ে হাসছে। বাবা আর মেয়ে বাড়ি ফিরতে থাকে। পথের মধ্যে তারা একটি সবজির ক্ষেতের পাশে দাঁড়ায়। হানা সেখান থেকে পছন্দ করে করে সবজি কিনছিল। হানাকে দেখেই বোঝা যাচ্ছিল অল্প বয়স হলেই বাচ্চাটি অনেক বুঝমান। বাসায় ফিরে হানা ওই সবজিগুলো দিয়ে তার বাবার জন্য স্যুপ রান্না করছিল। আর এই মুভিটির নামও হচ্ছে হানাস মিসো স্যুপ। ঘটনা চলে যায় 13 বছর আগে। গল্পের শুরু এখানেই। সিংহ তখন একটি নিউজ পেপারে চাকরি করত। ওই অফিসে একদিন এসেছিল হানা। হানা ওই অফিসের অ্যাড্রেস খুঁজে পাচ্ছিল না। সিংহ তাকে দেখে কিছুটা লজ্জা পায় আর সে হানাকে হেল্প করতে এগিয়ে আসে। আর তখনই একজন লোক সিঁড়ি থেকে দ্রুত নামার ফলে চিয়ের হাতে থাকা কাগজগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যায়। সিংহ সেগুলো উঠানোর সময় দেখতে পায় এগুলো ছিল মিউজিক্যাল নোট। সিংহ বুঝতে পারে চিয়ে একজন মিউজিকের শিক্ষক। হানার বাবা মায়ের পরিচয়ের শুরুটা এভাবেই হয়েছিল। এরপর থেকে সিংহ আর চিয়ে প্রত্যেক দিন একসাথে বের হতো। সিংহ ছিল খুবই ইন্ট্রোভার্ট, চুপচাপ একজন ছেলে। অন্যদিকে চিয়ে সে খুবই হাসি খুশি আর চঞ্চল একজন মেয়ে ছিল। চিয়ে সবসময় সিংহকে হাসানোর চেষ্টা করত। ভ্যালেন্টাইন্স কিংবা বার্থডে সবসময় চিয়ে সিংহকে সারপ্রাইজ দিত। দিন যত যাচ্ছিল দুজনের বন্ধুত্বটা ততই গাঢ় হচ্ছিল। একদিন সিংহ অফিসে কাজ করছিল, তখন চিয়ের ফোন আসে তার কাছে। চিয়ে সিংহকে জানায় সে আজ হসপিটালে গিয়েছিল। সেখানে ডক্টর তাকে বলেছে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। ক্যান্সারের কথা শুনে সিংহর হাত পা একদম ঠান্ডা হয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সিংহ তার মায়ের সাথে কথা বলছে। সে চিয়েকে বিয়ে করতে চায়। এই অনুমতি সে তার মায়ের কাছে চাচ্ছে। কিন্তু একজন ক্যান্সারে আক্রান্ত মেয়ের সাথে কোন মায়ে তার ছেলেকে বিয়ে দিতে চায় বলুন? তারপরও সিংহ তার মাকে কোনোভাবে রাজি করায়। এদিকে চিয়ে সে তার বাবা মাকে সবকিছু খুলে বলে। চিয়েদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না। তার বাবার ছিল একটি ছোট্ট রেস্টুরেন্ট। চিয়ের মা তাকে সান্ত্বনা দিচ্ছিল। আর তখনই সিংহর কল আসে চিয়ের ফোনে। চিয়ের সাথে সাথে রেস্টুরেন্ট থেকে বের হয়। আর সে বেরিয়ে দেখতে পায় সিংহ তার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সিংহ চিয়েকে নিয়ে তার সব থেকে পছন্দের জায়গা এই সূর্যমুখী বাগানে এসেছে। চিয়ে এত সুন্দর জায়গা দেখে খুবই খুশি। কিন্তু হঠাৎই সিংহ চিয়েকে একটি কাপড় দিয়ে বানানো রিং দিয়ে প্রপোজ করে বসে। সিংহ চিয়েকে বলে, তুমি আমাকে অনেক হাসিয়েছো, তাই এখন থেকে তোমাকে বাকিটা জীবন হাসানোর দায়িত্ব আমি নিলাম। কিন্তু চিয়ে সিংহর এই প্রপোজে মোটেও খুশি না। সে সিংহকে বলে, তুমি জানো আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আমার ব্রেস্টগুলো কেটে ফেলতে হবে, এমনকি যে ট্রিটমেন্ট আমাকে নিতে হবে তার জন্য হয়তো আমি কোনোদিন মাই হতে পারবো না। সিংহ তখন চিয়েকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি মা না হতে পারলে আমার জন্য কোনো প্রবলেম নেই। চিয়ে চুপচাপই সামনে হাঁটতে থাকে। হঠাৎই সে ঘুরে দাঁড়ায় আর সিংহকে জিজ্ঞেস করে, তুমি কি আসলেই আমার সাথে বাকিটা জীবন থাকতে চাও? সিংহ হ্যাঁ বলে। চিয়ে সিংহকে জড়িয়ে ধরে। এর ঠিক 12 দিন পরে চিয়ের প্রথম সার্জারি ছিল আর সেটি সফলও হয়। সবাই অনেক খুশি হয়, কিন্তু ডক্টর তাদের জানায় বিপদ এখনো কাটেনি। চিয়েকে এখন থেকে কেমোথেরাপির মধ্যে দিয়ে যেতে হবে আর সেই প্রসেসটা অনেক লম্বা। সবাই রুম থেকে বের হয়। চিয়ের বাবা যাবার আগে সিংহকে ধন্যবাদ জানায়। আর এরপরে চিয়ের মাও একই কাজই করে। তারা আসলে সিংহের উপর খুবই খুশি, কারণ এই বিপদের সময় তাদের মেয়ের পাশে ছিল এই ছেলেটি। চিয়ের কেমোথেরাপি শুরু হয়ে যায়। তাকে অনেক পেইনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু সিংহ সব সময় তার পাশে থাকে। আর এভাবেই কাটতে থাকে তাদের জীবন। আজ ছিল সিংহ আর চিয়ের বিয়ের দিন। চিয়ে বউর ড্রেস পরে সিংহর জন্য অপেক্ষা করছিল। সিংহ টাইমলি চলেও আসে, কিন্তু সে মস্ত এক ভুল করে বসেছে। সে বিয়ের আংটি আনতে ভুলে গিয়েছে। তাই শেষমেশ সেই কাপড়ের আংটি দিয়ে তাদের বিয়ে হয়, যে কাপড়ের আংটি দিয়ে সিংহ চিয়েকে প্রথম প্রপোজ করেছিল। শুরু হয় তাদের নতুন এক জীবন। সিংহ সমুদ্রের পাড়ে নতুন একটি বাসা ভাড়া নিয়েছে। ডক্টরের পরামর্শে সে এই বাসাটি ভাড়া নিয়েছিল। আর 5টা সুখী মানুষের মধ্যে তাদের জীবন চলতে থাকে। সেই সাথে চিয়ের চিকিৎসাও চলতে থাকে। একদিন চিয়ে সিংহকে একটি সারপ্রাইজ দেয়। সে সিংহকে বলে যে সে প্রেগনেন্ট। সিংহ এটা শুনে তো খুবই খুশি হয়, কিন্তু পরক্ষণেই তার মুখটা মলিন হয়ে যায়, কারণ চিয়ে এই অবস্থায় বাচ্চা নিতে পারবে না, তাতে তার মৃত্যুর ঝুঁকি রয়েছে। সিংহর কোনো কিছুতেই মন বসছে না। অন্যদিকে চিয়ে আজ একজন গাইনি ডাক্তারের কাছে এসেছিল। সে ডক্টরের চেম্বার থেকে বাইরে বের হয়েছে। তাকে খুব উদাসীন মনে হচ্ছিল। রাতের বেলা সিংহ যখন বাসায় ফিরে আসে, তখন চিয়াজ ডক্টরের কথা সিংহকে জানায়। কিন্তু তখন সিংহ চিয়াকে বলে, তুমি আর আমি যথেষ্ট খুশি রয়েছি, আমাদের পরিবারে আর কারো দরকার নেই। সিংহ চিয়াকে অ্যাবর্শনের কথা বলে। এটা শুনে চিয়ে খুবই রেগে যায়। সে
তার পেটের সন্তানকে নষ্ট করতে একদমই রাজি না, কিন্তু সিংহ তো চাচ্ছিল তার ভালোর জন্যই। চিয়ে তার মাকেও কল করে আর সেও একই কথাই বলে, আর তার বাবাও। চিয়ে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, কিন্তু সবকিছুর শেষে চিয়ে তার পেটের সন্তানকে নষ্ট করে না। আজ ছিল সেই কাঙ্ক্ষিত দিন যেদিন হানা এই পৃথিবীতে এসেছিল। হানার পৃথিবীতে আগমন উপলক্ষে দুই পরিবারের সবাই অনেক খুশি হয়। এই হানাই এখন থেকে এই পরিবারের সুখের একমাত্র কেন্দ্রবিন্দু। হানাকে নিয়ে তাদের জীবন খুবই সুন্দর কাটতে থাকে। কিন্তু একদিন চিয়ে লক্ষ্য করে হানা তার বুকের দুধ একদমই খেতে চাচ্ছে না। চিয়ে বুঝতে পারছে না যে হানা এমন কেন করছে। হানা প্রচন্ড কাঁদছিল। পরদিন তারা ডক্টরের কাছে যায় আর সেখানে যে জানতে পারে চিয়ের ক্যান্সারটা আবারও জাগ্রত হয়েছে। তার এবারে স্টেপ 2 থেরাপি নিতে হবে। আর এই প্রক্রিয়াটা আগের থেকে আরো কঠিন আর অনেক কষ্টেরও, কারণ তাকে অনেক মেডিসিন নিতে হবে যেগুলো খুবই হাই পাওয়ারের। ঘরে বসেই শুরু হয় চিয়ের চিকিৎসা। একদিন সিংহ যখন অফিস থেকে বাসায় আসে, সে ঘরে ঢুকেই দেখতে পায় হানা প্রচন্ড কাঁদছে আর চিয়ে তার সাথে আরো বেশি চিল্লাচিল্লি করছে। এমনকি অতটুকু বাচ্চাকে চিয়ে মারতেও যাচ্ছিল। সিংহ এসে তাকে বাধা দেয় আর তাকে হানার কাছ থেকে টানতে টানতে নিয়ে আসে, কিন্তু চিয়ে কোনোভাবেই থামছিল না। তখন সিংহ তাকে একটি থাপ্পড় মারে। চিয়ে এবার তার নিজের জ্ঞানে ফিরে আসে। সে এবার বুঝতে পারে যে সে এতক্ষণ কি করছিল। চিয়ে খুবই অনুতপ্ত হয়। সে তার মেয়ের কাছে বারবার দূর থেকে ক্ষমা চাইতে থাকে। সিংহ তাকে সান্ত্বনা দেয়, তুমি এখন অসুস্থ, ওষুধের প্রভাবে তুমি এমন করছো, তুমি সুস্থ হয়ে গেলে দেখবে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এরপর থেকে প্রত্যেকদিন সিংহ তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে, হাসি খুশি এই পরিবার থেকে। হাসি নামক জিনিসটা একদমই হারিয়ে গিয়েছে। সিংহই তার মেয়ে হানার সকল খেয়াল রাখে। চিয়ে একদমই তার মেয়ের কাছে যায় না। একদিন সিংহর বন্ধু সিংহকে একটি কার্ড দেয় আর বলে যে এখানে একজন মহিলার অ্যাড্রেস দেওয়া আছে। সেও তোমার ওয়াইফের মতো ব্রেস্ট ক্যান্সারেই আক্রান্ত ছিল, কিন্তু সে এখন সুস্থ হয়ে গিয়েছে। আমার মনে হয় তোমাদের ওই মহিলার সাথে কথা বলা উচিত। বন্ধু দেওয়া কার্ডটি সিংহর হাত থেকে পড়ে যায় আর যখন সে কার্ডটি তুলতে যায় তখন সে মাঝে প্রচন্ড পেইন অনুভব করে। সে সাথে সাথে ডক্টরের কাছে চলে যায়। ডক্টর তাকে জানায় এতদিনের অনিয়মের ফলাফল সিংহর কিডনি মারাত্মকভাবে ড্যামেজ করেছে। সিংহকেও এখন এক বড় ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু সিংহ এই বিষয়টা কাউকেই বলে না। সে একা একাই শুধু ওষুধ খেতেই থাকে। কিন্তু একদিন চিয়ে ওষুধগুলো দেখে ফেলে আর এই বিষয়টা নিয়ে সে সিংহর সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে, কারণ চিয়েও তো সিংহকে অনেক ভালোবাসে। পরদিন তারা দুজন মিলে চলে যায় সেই মহিলার কাছে যে ক্যান্সারের সাথে লড়াই করে জিতে গিয়েছিল। সেই মহিলা চিয়েকে অনেক সাজেশন দেয়, তার মধ্যে একটি স্যুপের কথা বলে আর অনেক নিয়ম কানুনের কথা বলে। বাসায় ফেরার পর থেকেই চিয়ের সকল নিয়ম মেনে চলতে থাকে। স্যুপটা খেতে কিছুটা জঘন্য হলেও ধীরে ধীরে পরিবারের সবাই সেটাকে খাওয়ার অভ্যাস করে নেয়। আর এভাবে কয়েকটা মাস চলার পরে সিংহ আর জয় গিয়েছিল ডক্টরের কাছে। আর ডক্টর চিয়েকে পরীক্ষা করে এমন একটা খবর দেয় যে খবর শুনে তারা দুজন আকাশ থেকে পড়ে। চিয়ের শরীরে থাকা ক্যান্সারটি প্রায় শেষ হয়ে গিয়েছে। এই খবরটা শুনে তারা দুজন তো মহা খুশি, কিন্তু এখানেও একটা কিন্তু আছে। ক্যান্সারটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে কিনা সেটা বুঝতে 5 বছর সময় লাগবে। যদি আগামী 5 বছরের মধ্যে ক্যান্সারটা ফিরে না আসে শরীরে, তাহলে বুঝতে হবে এটা চিরতরে চলে গিয়েছে। আর যদি আবারও ফিরে আসে তাহলে বুঝতে হবে যে চিয়ে ক্যান্সারের একদম শেষ স্টেজে পৌঁছে গিয়েছে, যেখান থেকে কোনো মানুষ আর কোনোদিন ফিরে আসে না। যাই হোক, চিয়ে যে সুস্থ হয়ে গিয়েছে এটাই বড় কথা। তাদের পরিবারের হারানো সেই হাসিটা আবারও ফিরে এসেছে। চিয়ে তার মেয়ে হানাকে সবসময় নিজের কাজ নিজে করতে শেখায়, কারণ চিয়ে তো জানে তার শরীর থেকে ক্যান্সারটা এখনো হারিয়ে যায়নি, সেটা যে কোনো সময় ফিরে আসতে পারে। তাই সে চায় তার মেয়ের যেন একা চলতে কোনো সমস্যা না হয়। হানা মিসু স্যুপটাকে একদমই পছন্দ করতো না, কারণ ওই স্যুপের টেস্ট অতটা ভালো ছিল না। তখন চিয়ে তার মেয়েকে খুব সুন্দরভাবে বোঝায় যে কেন আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হয়। বাচ্চা মেয়ে হানা মায়ের কথা আর ফেলতে পারে না। সে মিসো স্যুপ দিয়ে তার নাস্তা শুরু করে। এর কিছুদিন পরে হানার নানা অর্থাৎ চিয়ের বাবা মারা যায়। সিংহ, চিয়ে আর হানা সমুদ্রের পাশে বসেছিল। চিয়ে তার ছোটবেলার গল্প শোনাচ্ছিল তার মেয়েকে, আর ছোট্ট মেয়ে হানা পরম মুগ্ধতা নিয়ে তার মায়ের বলা গল্পগুলো শুনছিল। এই পরিবারটি তাদের জীবনের শ্রেষ্ঠ সময়টুকু পার করছিল। চিয়ে তার ছোট্ট মেয়ে হানাকে কাপড় কাচা থেকে কাপড় শুকানো, জুতো ঠিক করে রাখা, বাবার জুতোকে ঠিক করে রাখা, জামা কিভাবে ভাঁজ করতে হয়, কিভাবে ঘর পরিষ্কার করতে হয়, সবকিছুই শিখাচ্ছিল। চিয়ে মূলত চাচ্ছিল হানাকে একজন পরিপূর্ণ দায়িত্ববান মেয়েতে পরিণত করতে, যাতে চিয়ে মারা গেলে হানা তার বাবার খেয়াল রাখতে পারে। পরদিন হানা স্কুলে যাবার আগে তার বন্ধু তাকে ডাকতে আসে। হানার বাবা হানাকে নিয়ে বের হচ্ছিল, কিন্তু হঠাৎ এসে ঘরের মধ্যে যায়। তখন হানা তার বাবার জুতোটি গুছিয়ে রাখে, আর সেটি সিংহ দেখতে পায়। সে তার ছোট্ট মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মেয়েটা অনেক বুঝবান হয়ে গিয়েছে। আজ ছিল হানার 5ম জন্মদিন। তারা
তারা তিনজন খুব মজা করে হানার জন্মদিন উদযাপন করছিল। হানা তার জন্মদিনে অনেকগুলো গিফট পেয়েছে, তাই আজ সে বড্ড খুশি। পরদিন থেকে শুরু হয় হানার ট্রেনিং। তার মা আজ তাকে সেই বিখ্যাত মিসো স্যুপ বানানো শেখাচ্ছিল। তার বাবাও তাদের সাথে ছিল। সময়ের সাথে সাথে হানা বড় হচ্ছিল। একদিন হানা আর তার বাবা দুজন মিলে হানার স্কুলের দিকে যাচ্ছিল। তখন হানার বাবা হানাকে বলে, তুমি কি লক্ষ্য করেছো যে তোমার মা আগের মতো আর হাসে না? তখন হানা কিছুটা চুপ করে থাকে। সে মাথা নিচু করে বলে, ইদানিং মা আমাকে জড়িয়েও ধরে না। আমি কি কোনো ভুল করেছি বাবা? আর তখন আমরা দেখতে পাই চিয়ের ডক্টরের কাছে এসেছে, আর ডক্টর তাকে জানায় চিয়ের শরীরের ক্যান্সারটা আবার জেগে উঠেছে। এটা লাস্ট স্টেজ। এর চিকিৎসা বাড়িতে বসে হবে না। চিয়ের হাতে সর্বোচ্চ গেলে 6 মাস সময় রয়েছে। এখন থেকেই তাকে এই হসপিটালে ভর্তি হতে হবে। সিংহ যখন এই বিষয়টা জানে সে অনেক ভেঙে পড়ে। আর এইদিকে ছোট্ট মেয়ে হানা, সে তার মায়ের এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে কষ্টে যেন একদম পাথর হয়ে গিয়েছে। শুরু হয় চিয়ের চিকিৎসা। এখন তার সেই ছোট্ট মেয়ে হানাই তার সকল খেয়াল রাখে। এই পরিবারটির এখন ঠিকানা এই হসপিটালের বেড। প্রত্যেক দিন স্কুল শেষে হানা তার মায়ের পাশে এসেই ঘুমিয়ে থাকে। এর কিছুদিন পরে চিয়ে কিছুটা সুস্থ বোধ করলে তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় বসেই তার ট্রিটমেন্ট চলতে থাকে। হানা আর তার বাবা মিলে চিয়েকে খুশি রাখার অনেক চেষ্টা করে। তারা চিয়েকে নিয়ে প্রত্যেক দিন বাইরে ঘুরতে যায়। কিন্তু একদিন ডক্টর সিংহকে ডেকে পাঠায়। ডক্টর সিংহকে দেখায় চিয়ের লিভারটা একদম শেষ পর্যায়ে। তার হাতে আর খুব বেশি সময় নেই। সিংহ ডক্টরের পা ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, ডক্টর আপনি আমার লিভারটা নিয়ে নিন। আপনি প্লিজ আমার ওয়াইফকে বাঁচান। আমি আর আমার মেয়ে আমার ওয়াইফকে ছাড়া একদমই থাকতে পারবো না। দৃশ্য পরিবর্তন হয়। চিকে আবারও হসপিটালে নিয়ে আসা হয়েছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার অবস্থা অতটা ভালো না। সিংহ চিকে মিথ্যা সান্ত্বনা দেয়। সে বলে, তোমার তেমন কিছু হয়নি, আমরা কালই বাড়ি চলে যাব। চি শুধু আস্তে করে বলে, আমি আমার মেয়ে হানার সাথে ঘুরতে যেতে চাই। সিংহ চিয়ের কেবিন থেকে বের হয়। তার পৃথিবী যেন একদম থমকে গিয়েছে। সিংহ আর নিজেকে ধরে রাখতে পারে না। তার বুকে জমে থাকা চাপা কান্না এক আত্মচিৎকার হয়ে বেরিয়ে আসে। পরদিন চিকে বাসায় নিয়ে আসা হয়েছিল। হানা তার মাকে দেখে অনেক খুশি হয়। রাতের বেলা চি আর সিংহ পাশাপাশি বসেছিল। চি মারা যাবার পরে সিংহ এবং হানা কিভাবে তাদের জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই বিষয়গুলি নিয়ে চি তার হাজবেন্ডকে বলছিল। পরদিন ক্যান্সারে আক্রান্ত পেশেন্টদের নিয়ে একটি কনসার্টের আয়োজন করা হয়। সেখানে তারা তিনজনই এসেছে। তারা তিনজনই কনসার্ট উপভোগ করছিল। যেহেতু চিয়ে খুব ভালো একজন সিঙ্গার ছিল, তাই সে গানটাকে আরো বেশি করে উপভোগ করছিল। গান শেষ হয়ে যায়, সবাই হাততালি দেয়। আর এরপরে পরবর্তী শিল্পীদেরকে মাইকে ডাকা হয়। আর এখানে একটি সারপ্রাইজ লুকিয়েছিল। মাইকে চিয়ে, সিংহ এবং হানাকে ডাকা হয়। চিয়ে তো কিছুই বুঝতে পারে না। তারা তিনজন স্টেজে আসে। চিয়ের খুব পছন্দের একটি গান ছিল, যেটা সে নিজেই লিখেছিল। চিয়ে এই গানটা সবসময় গুনগুন করে গাইতো। আস্তে আস্তে গান শুরু হয়। একসময় গানের মুগ্ধতা ছড়িয়ে পড়ে চারদিক। ওখানে থাকা সকলে মুগ্ধ হয়ে গানটি শুনছিল। আর এদিকে চিয়ের চোখ পানিতে ভিজে যাচ্ছিল। দৃশ্য পরিবর্তন হয়। আজ ছিল জাপানিজ এক বিশেষ দিন, যেদিন সবাই তার মনের ইচ্ছেগুলো একটি কাগজে লিখে আর সেই লেখাগুলো একটি গাছের সাথে ঝুলিয়ে রাখে। চি, হানা সবাই মিলে সেগুলো লিখছিল, কিন্তু চি তার কয়েকটি লেখা লুকিয়ে রাখে। এভাবেই পার হতে থাকে সময়। কেটে যায় আরো কয়েকটা দিন। হানাই এখন তার মায়ের সকল খেয়াল রাখে। এমনকি ঘরের সকল রান্না ওই ছোট্ট মেয়েটাই করে, কারণ চি এখন আর হুইল চেয়ার থেকে উঠতে পারে না। একদিন হানা তার মাকে পিয়ানো বাজিয়ে শোনাচ্ছিল। চি ওই পিয়ানোর সুরের সাথে সাথে গান গাচ্ছিল, কিন্তু হঠাৎই সে সেন্সলেস হয়ে যায়। হানা তার বাবাকে ডেকে নিয়ে আসে। চিয়াকে নিয়ে হসপিটালে আসা হয়েছে। ডক্টর তাকে পরীক্ষা করে আর সিংহকে আলাদাভাবে ডেকে বলে, চিয়ের অবস্থা এখন শেষ স্টেজে। তোমরা কি চাও, এখানেই সবকিছু শেষ করে দিতে, নাকি আরো কিছুদিন ট্রিটমেন্ট চালিয়ে যাবে? সিংহ আনমনে হসপিটালের বারান্দায় দাঁড়িয়েছিল। হানা তার পাশে এসে দাঁড়ায় আর সে তার বাবাকে বলে, বাবা, মায়ের সময় শেষ হয়ে এসেছে, তাই না? সিংহ তার মেয়েকে সান্ত্বনা দেয়, মায়ের কিচ্ছু হয়নি। ডক্টর বলেছে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হানা সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপরে চিয়ের মা সিংহর কাছে আসে। সে সিংহকে বলতে থাকে, আমাদের মনে হয় এখন চিকে মুক্ত করে দেওয়া উচিত। ওর অনেক কষ্ট হচ্ছে, আর তোমার অনেক কষ্ট হচ্ছে বাবা। চিয়ের মাই কথাগুলো বলছিল আর হাউমাউ করে কাঁদছিল। আর সিংহ স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে যেন কষ্টে পাথর হয়ে গিয়েছে। দৃশ্য চলে আসে চিয়ের কাছে। তার এক পাশে সিংহ বসেছিল আর অন্য পাশে তার মা। চিয়ের মা মেয়ের জন্য অনেক কাঁদছে। হানা জানালার পাশেই দাঁড়িয়েছিল। হানার দাদি হানাকে বলে, তুমি তোমার মাকে যে শেষ কথাগুলো বলতে চাও তা তোমার মায়ের কানের কাছে যে বলে আসো। আর তখন হঠাৎই চিয়ের হার্টবিট কমে যেতে থাকে। সবাই অস্থির হয়ে যায়। হানা যেভাবে তার মায়ের সাথে খেলতো ঠিক তেমনই করতে থাকে। বাচ্চা মেয়েটি কাঁদছে আর তার মাকে ডাকছে। সিংহ তার ওয়াইফকে ডাকছে, কিন্তু পাশে থাকা মেশিনটা শব্দ করেই চলছে। কিন্তু চিয়ের কোনো সারা শব্দ নেই। হানা আর সিংহ চিয়ের মুখের দিকে তাকিয়ে আছে। আর তখন হঠাৎই চিয়ে একবারের জন্য
জন্য চোখ খোলে। এটাই ছিল একটি পরিবারের শেষ দেখা। পাশে থাকা মেশিনটি রেড সিগন্যাল দিয়ে জানিয়ে দেয় জিএম মারা গিয়েছে। সিংহ তার ওয়াইফকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মূল মুভিতে এই কান্নাটা শুনলে আপনার চোখ দিয়েও পানি চলে আসবে। যাই হোক, এভাবে কেটে যায় আরো কয়েকটা দিন, কিন্তু সিংহ এখনো স্বাভাবিক হতে পারেনি। সে সারা দিন ড্রিঙ্কস করতে থাকে। সে তার ওয়াইফের চলে যাওয়াটা এখনো মেনে নিতে পারেনি। ছোট্ট মেয়ে হানাই এখন সংসারের সবকিছু সামলায়। আর সিংহর এই অনিয়মের ফলে একদিন সিংহ অজ্ঞান হয়ে পড়ে। হানা তাকে নিয়ে হসপিটালে যায়। সিংহর জ্ঞান ফিরে আসে। হানা তার পাশেই বসা ছিল। বাবাকে দেখে হানা প্রচন্ড কাঁদছে আর বাবাকে চিৎকার করে বলছে, মা তো চলে গেল, এখন তুমিও চলে যাও। আমি এইটুকু মানুষ এই পৃথিবীতে একা কিভাবে থাকবো। হানা তার বাবাকে জড়িয়ে ধরেই কথাগুলো বলছিল। সিংহ তার মেয়ের কাছে সরি বলে। আর এরপর থেকে সিংহ স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। অন্যদিকে ছোট্ট মেয়ে হানা তার মায়ের জন্য চিঠি লিখছে। এই কাজটা সে প্রায় করে। সে তার মাকে লিখছে, মা আমি তোমার সংসারটাকে তোমার মতো করেই গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি বাবার সকল খেয়াল রাখি। হানা তার মৃত মায়ের উদ্দেশ্যে চিঠিটি লিখছে আর তার চোখ দিয়ে অনর্গল পানি পড়েই যাচ্ছিল। ঘটনা চলে আসে যেখান থেকে ঘটনা শুরু হয়েছিল, চিয়ের কবরের কাছে। হানা আর তার বাবার সময় পেলেই এখানে চলে আসে। আর এটাই ছিল জাপানিজ একটি পরিবারের সত্য ঘটনা। আমরা অনেকেই মাঝে মাঝে পরিবারের থেকে অন্য বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেই। তাদের শুধু একটাই অনুরোধ করব, আপনারা কবরস্থানে যে কবরগুলো দেখবেন, ওই কবরের মানুষগুলো একসময় অনেক ব্যস্ত ছিল। তাদের অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু এখন ওই নির্জন কবরগুলোর পাশে পরিবারের লোক ছাড়া আর কেউই আসে না। আপনি যদি কখনো হারিয়ে যান, আপনার বন্ধুদের জীবন ভালোই চলে যাবে, কিন্তু আপনার পরিবারের লোকগুলো আপনাকে মিস করবে আজীবন। তো আজ এই পর্যন্তই।